এই জামাত ইসলামের সাথেও কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামকে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি মনে করেছে, যার প্রেক্ষিতে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছে, যার প্রেক্ষিতে ৮৬-তে নির্বাচন করতে গেছে, তার প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও কিন্তু আন্দোলনে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। তাহলে এটা গণতান্ত্রিক আন্দোলন যদি হয়, তাহলে এই আওয়ামী লীগই কিন্তু জামাত ইসলামকে গণতান্ত্রিক রাজনীতির শক্তি মনে করেছে। সুতরাং এখন আওয়ামী লীগ কী রাজনীতি তাদেরকে নিয়ে করবেন, সেই রাজনীতি যদি আওয়ামী লীগ কথা বলেন, হয়তোবা যারা সচেতন মহল তারা মনে করবেন কথার মধ্যে কথা। যদি ৫০০টা উপজেলা আছে, যদি ৫০টা উপজেলা চেয়ারম্যানও বিএনপি নির্বাচিত হয়ে আসে, বা ১০০টা ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়ে আসে, তাহলে ৫০০ জায়গায় কিন্তু নির্বাচন করলে ৫০০ জন উপজেলার চেয়ারম্যানের মতো করে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। সেটা থেকে কিন্তু এই ১৫০০ যে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে কিন্তু তারা বঞ্চিত করছে। বিএনপির কোনো নির্বাচন বর্জনে কোনো অর্জন হয় নাই, বিএনপির কোনো অর্জন হয় না। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। জামাত ঘোষণা দিয়েছে আর অনলাইনে নয়, এবার প্রকাশ্যে রাজনীতি করবে। কি ঘটতে যাচ্ছে? আর কি ঘটতে যাচ্ছে, জামাত ইসলাম যেহেতু একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, এবং আমি কথা বলি না, মুক্তিযুদ্ধ তাদের যে অবস্থান, সে অবস্থান তারা এখন পর্যন্ত পরিষ্কার করেনি। মুক্তিযুদ্ধে তাদের সে অবস্থানের কারণে তারা জাতির কাছে ক্ষমা চায়নি, দুঃখ প্রকাশ করেনি। ১৯৭১ সনে যে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, লক্ষ লক্ষ মানুষকে ৩০ লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, সেই রাষ্ট্রটা যদি আপনি স্বীকার না করেন, রাষ্ট্র কখন স্বীকার করবেন? ১৯৭১ সনে আপনি জামাত ইসলাম সেই রাষ্ট্রের বিপক্ষে ছিল, বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি। তা সেই রাষ্ট্রটা যদি আপনাকে রাজনীতি করতে হয়, তাহলে ওই যে ৭১ সনে যে ভূমিকা রেখেছেন তা তো পরিষ্কার করতে হবে আপনাকে। আর এখন অনিবন্ধিত রাজনৈতিক দলের কথা আমি যেমন বললাম, অনিবন্ধিত রাজনৈতিক দল আরও তো অনেক রাজনৈতিক দল রয়েছে। সুতরাং তারা রাজনীতি করলে জামাত ইসলামও রাজনীতি করতে পারবে। যদি নাগরিক ঐক্য যদি যে রাজপথে প্রেস ক্লাবের সামনে যদি বক্তৃতা দিতে পারে, সমাবেশ করতে পারে, মানববন্ধন করতে পারে, তাহলে কেন আর একটি অনিবন্ধিত রাজনৈতিক দল সেটা পারবে না? কেন সেটা পারবার কথা। কিন্তু আমার মূল কথাটা হচ্ছে, হয়তোবা সরকার সেই কারণে তাদের কিছু সুযোগ খুঁজবে যে মুক্তিযুদ্ধে বিপরীত অবস্থান গ্রহণ করার কারণে। কিন্তু এই জামাত ইসলামের সাথেও কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামকে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি মনে করেছে, যার প্রেক্ষিতে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছে, যার প্রেক্ষিতে ৮৬-তে নির্বাচন করতে গেছে, তার প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও কিন্তু আন্দোলনে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। তাহলে এটা গণতান্ত্রিক আন্দোলন যদি হয়, তাহলে এই আওয়ামী লীগই কিন্তু জামাত ইসলামকে গণতান্ত্রিক রাজনীতির শক্তি মনে করেছে। সুতরাং এখন আওয়ামী লীগ কী রাজনীতি তাদেরকে নিয়ে করবেন, সেই রাজনীতি যদি আওয়ামী লীগ কথা বলেন, হয়তোবা যারা সচেতন মহল তারা মনে করবেন কথার মধ্যে কথা, অন্য কিছু না। কিন্তু রাজপথে যদি জামাত ইসলাম ঠিকঠাক মতো আসে, হয়তো রাজপথে একটি অন্য ধরনের অ্যানার্কি তৈরি হবে বা বিশৃঙ্খলা তৈরি হবে। সেটার কারণে কিছুদিন পরে আবার জামাত ইসলাম পেছনে থাকবে। তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, তারা বিভিন্ন জায়গায় গোপনে গোপনে বৈঠক করবে, সেই কর্মকাণ্ডটা কিন্তু জামাত ইসলাম তৈরি করবে। জামাত ইসলাম যদি প্রকাশ্যে এককভাবে রাজনীতি করতে আবার এরকম আসে, আমার কাছে মনে হচ্ছে তারা রাজপথে তার শক্তি ক্ষয় করবেন, সরকার তাদের উপর শক্তি প্রয়োগ করবে। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেয়নি, তবে শীঘ্রই সরকারের পতন হবে বলে হুঙ্কার দিচ্ছে। আপনার মন্তব্য কি? বিএনপি যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তার সাথে আমি যদি মনে করি, আমি কিন্তু বিএনপির উপদেষ্টা হতে পারবো না, পরামর্শক হতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিএনপি অনেকগুলো ভুল তার রাজনীতিতে রয়েছে। তার মধ্যে এই একটি ভুল যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করা। কারণ স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে সবাই তার এমপি হবে না, সবাই রাষ্ট্র ক্ষমতায় যাবে না। একজন ইউনিয়ন পরিষদে কিংবা একটা উপজেলা পরিষদে বা পৌর পরিষদে পৌর মেয়র হিসেবে তাদের যারা স্থানীয় পর্যায়ে রাজনীতি করে, তাদের নানা ধরনের পক্ষে মানুষের পক্ষে কাজ করবার জন্য তাদের কিছু জায়গা থেকে যায়, যেখানে তাদের কমিটমেন্ট থাকে, তাদের দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে তাকে সরিয়ে দেওয়া, এবং যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যেসব প্রার্থীরা অংশগ্রহণ করেছে বিএনপি দলীয়, যা বিএনপির, তারা কিন্তু একদিনে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করে নাই। একদিনেই কিন্তু রাজনীতিতে সে কিন্তু ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার প্রত্যাশা করে নাই। সে চিন্তাই করেছে যে মানুষগুলো নিয়ে আমার এলাকায়, আমার উপজেলা এলাকায় আমি রাজনীতি করি কিংবা মানুষের পক্ষে কথা বলি, মানুষের বিপদে এগিয়ে যাই, সেই মানুষগুলোর পক্ষে কথা বলবার জন্য, তাদের পক্ষে দাঁড়াবার জন্য আমাকে ওই দায়িত্বটা পালন করা দরকার। বিএনপি হয়তো এই জিনিসটা করতে পারে তাদের যে রাজনীতিতে, সেটা হতেই পারে যে সরকার গঠন করবার জন্য
যে সংসদ নির্বাচন সেটার কারণে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারে বা তত্ত্বাবধায়ক সরকার দাবি করতে পারে বা তদারকি সরকারের দাবি করতে পারে, তার জন্য নির্বাচন বর্জন করতে পারে। কিন্তু স্থানীয় সরকার পরিবেশের নির্বাচনটা সে বর্জন করার মধ্য দিয়ে হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যে নেতৃত্ব তৈরি করা হওয়া দরকার, যে নেতৃত্ব বিকশিত হওয়া দরকার, তৃণমূলের শক্ত ঘাঁটি তৈরি হওয়া দরকার, সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত হওয়া, বরঞ্চ বিএনপি নামক একটি রাজনৈতিক দল দুর্বল থেকে আরও দুর্বলতার হবে। এবং আমার কাছে মনে হচ্ছে সরকারের পাতানো ম্যাচেই বিএনপি পা দিয়ে বিএনপি ম্যাচে হেরে যাচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ না করে। পুনর্বার বলছি যে সরকারের পাতানো ম্যাচে বিএনপি অংশগ্রহণ করে বিএনপি ম্যাচে হেরে যাচ্ছে। এটা বিএনপির উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন বর্জন করা বিএনপির জন্য, আমার মতে, বিএনপি তার সপক্ষে অনেক যুক্তি দিতে পারবে, কিন্তু আমার মতে মনে হয় না যে বিএনপি এটা সঠিক কাজ করছে। বিএনপি তো এই নির্বাচন বর্জন, জাতীয় এবং স্থানীয় উপজেলা নির্বাচন যে সমস্ত আছে নির্বাচন, এই সমস্ত নির্বাচনে তো অনেক আগের থেকেই প্রত্যাখ্যান করে আসছে। এখন কি বলবেন? প্রত্যাখ্যান করার বিষয়টা আমি বলি না, বর্জন করার কথা বলি। বর্জনে কিন্তু কোনো কিছু অর্জন নাই। বিএনপি যে নির্বাচন যে বর্জন করছে, এই বর্জনের মধ্যে বিএনপি তো সেই সামর্থ্য দেখাতে পারে নাই, গণ অভ্যুত্থানের সামর্থ্য দেখাতে পারে নাই। নির্বাচন বর্জন মানে যে প্রত্যাখ্যান করে জনগণকে নির্বাচন বর্জন করবার জন্য বলেছেন। বিএনপি হয়তো আত্মতুষ্টিতে ভোগে, কথার মার পেছে কথার পিছনে আরও কথা দিতে পারবে, কথা দিয়ে কী বলতে পারবে যে না, জনগণ তো জাতীয় নির্বাচনে ভোট দিতে যায়নি, ভোট বর্জন করেছে। কিন্তু কথার মূল কথাটা হচ্ছে যে আইনে তো কোনো বর্তায় ঘটে নাই যে সরকার নির্বাচিত সরকার অবৈধ হয়েছে, এবং এই সরকার তো যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকারের অধীনেই বিএনপিকে কিন্তু এই আন্দোলন সংগ্রাম আবার করতে হচ্ছে, এবং এই সরকারকেই বলতে হচ্ছে, তাকেই বিএনপিকে বলতে হচ্ছে এই সরকারকে পতন ঘটাবে। তার সরকার আছে, সরকার না থাকলে তার পতনটা ঘটায় কীভাবে? এটা তো আপনাদেরকে মাথায় রাখতে হবে। দর্শকদের নিশ্চয়ই দর্শক বুঝে, বিএনপিও বুঝে, সরকার না থাকলে সরকারের পতন কীভাবে ঘটাবে। তা সরকার যেহেতু আছে, সুতরাং এই সরকারকে তারা নির্বাচন বর্জনের মধ্য দিয়ে তো সরকারের কোনো কিছু করতে পারে না। কিন্তু গণতান্ত্রিক যে মানুষের যে অধিকারটুকু বা গণতন্ত্রের চর্চার যে জায়গাটুকু, সেই জায়গাটুকু বিএনপি বরঞ্চ আরও সীমিত করে দিচ্ছে। আপনি ময়দানে আসেন, জনগণের কাছে যান। যদি 10টা আসনও বিএনপি পেত, তাহলে অন্তত পার্লামেন্টে জনগণের পক্ষে কথা বলতে পারতো, সংখ্যায় ক্ষুদ্র হলো কথা বলতে পারতো। যদি 500টা উপজেলা আছে, যদি 50টা উপজেলা চেয়ারম্যানও বিএনপি নির্বাচিত হয়ে আসে, বা 100টা ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়ে আসে, তাহলে 500 জায়গায় কিন্তু নির্বাচন করলে 500 জন উপজেলার চেয়ারম্যানের মতো করে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। 2 জন ভাইস চেয়ারম্যান যদি নির্বাচন করে, একজন মহিলা এবং পুরুষ, কিংবা যদি বিদ্রোহী নাই হয়, তাহলে 1500 জন তৃণমূল পর্যায়ের নেতা তারা জনগণের সাথে যাওয়ার, জনগণের কাছাকাছি তারা মতামত প্রকাশ করবার, কিংবা যাদের ভোট দেওয়ার জন্য, তার মতটা দেওয়ার জন্য, ভালো ব্যবহার, ভালো আচরণ, তার কমিটমেন্টটা বলবার জায়গাটা কিন্তু সেখানে তাদের তৈরি হতো। সেটা থেকে কিন্তু এই 1500 যে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে কিন্তু তারা বঞ্চিত করছে। সুতরাং ওই যে প্রত্যাখ্যান করার কথা বলেন, আমি নিজে শুরুতেই বলছি, বিএনপির কোনো নির্বাচন বর্জনে কোনো অর্জন হয় নাই, বিএনপির কোনো অর্জন হয় না। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। কারণ ক্ষতিগ্রস্ত কেন হলো? ক্ষতিগ্রস্ত এই কারণে হচ্ছে, যদি সত্যিকার অর্থে কোনো বিরোধী দল না থাকে, তাহলে সরকারি দল কর্তৃত্ববাদী হয়ে যায়, আর কর্তৃত্ববাদী যদি হয়ে যায়, তখন জনগণের পুরোপুরি আকাঙ্ক্ষা পূর্ণ করে না, তাদের এক অর্থে তারা স্বৈরাচারী হয়ে যায়। সরকারের যে এই যে আচরণ, যদি সরকার কোনো কারণে দেশবিরোধী, সমাজবিরোধী কিংবা অর্থনীতি বিরোধী, মানুষের কল্যাণ বিরোধী কোনো কাজ করে থাকে, সে কাজ শুধু সরকার একা দায় পড়বে না, বিএনপি নামক একটি রাজনৈতিক দলও কিন্তু এই দায় থেকে এড়াতে পারবে না, কারণ তাদের ভুল রাজনীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।